আজকের প্রথম খবরটা হলো খসড়া ভোটার তালিকা সিদ্দিকের নেতৃত্বে উত্তাল প্রতিবাদ করিমগঞ্জে। বিধায়ক সিদ্দিক আহমেদ সহ হাজার হাজার লোকের নাম নেই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার খসড়ায়। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে শ্রীভূমি করিমগঞ্জ জেলা সদর। মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের নেতৃত্বে শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে অসংখ্য লোকের উপস্থিতিতে প্রতিবাদ জানানো হয়। এতে বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে। পরে এ মর্মে সিদ্দিক আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে ডিডিসি ও জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন। পরে এ ব্যাপারে সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সরকারি আধিকারিকরা এই বলে বড়া খসড়া ভোটার তালিকা তৈরি করেছেন, তারা অকমন্য। জেলা কমিশনারকে এর জবাব দিতে হবে। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সহ হাজার হাজার মানুষের নাম। এছাড়া কোথাও 30 জনকে দিয়ে একটি গ্রুপ, আবার কোথাও 1800 জনকে নিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে। অভিযোগ মতে রেভিনিউ ভিলেজ ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। এই বিসঙ্গতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সঠিক ভোটার তালিকা প্রস্তুত না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। আজকের পরবর্তী খবরটি হলো অযোধ্যা বিরোধ, ওয়াকফ ও কেন্দ্রীয় সরকার নিয়ে তীক্ষ্ণ মন্তব্য মাদানির। অন্ধ্রপ্রদেশের কুদ্দাপায় অনুষ্ঠিত ভারতীয় সংবিধান রক্ষা ও জাতীয় সংহতি সম্মেলনে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মদিনীর বক্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তার ভাষণে মাদানি অযোধ্যা বিরোধ, ওয়াকফ সংশোধনী বিল এবং কেন্দ্রীয় সরকার নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করার সময় অনেক বিতর্কিত দাবি করেছেন। মাদানি বলেন, কিছু লোক অযোধ্যাকে ধর্মের রাজধানী করতে চেয়েছিল, কিন্তু আজ সেখানে কেউ আসেনি। অযোধ্যা বিরোধে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছিলেন যে আদালত স্বীকার করেছে যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়নি, তবুও বিশ্বাসের ভিত্তিতে হিন্দু পক্ষের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু তার মতে এটা ছিল একভাবে মুসলিম পক্ষের অনৈতিক বিজয়। লক্ষ্য, কেন্দ্রীয় সরকারের উপর কেন্দ্র সরকারকে দুর্বল বলে আখ্যায়িত করে মৌলানা মাদানি বলেন, সরকার দুটি ক্রাচে বরে করে আছে, একটি নীতিশ কুমার এবং অন্যটি চন্দ্রবাবু নাইডু। তিনি আরও দাবি করেছেন যে তার সভায় উপস্থিত লক্ষাধিক লোক এই বার্তা দিয়েছে যে অন্ধ্রপ্রদেশের মুসলিম সম্প্রদায় ওয়াকফ সংশোধনী বিল এবং অন্যান্য মুসলিম বিরোধী নীতির বিরুদ্ধে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মাদানি। এই বিল মসজিদ এবং কবরস্থান সরকার দখলের পথ খুলে দিয়েছে তিনি বলেছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে এই বিলের বিরোধিতা করার আবেদন জানিয়েছেন। মাদানি স্পষ্ট করে বলেছেন, জমিয়ত উলামায়ে হিন্দ মুসলিমদের অধিকারকে প্রভাবিত করে এমন প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করবে। তিনি অসমের মুসলমানদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা এবং বাড়িঘর বুলডোজার করার বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো সংসদে পেশ হলো এক দেশ এক ভোট বিল, সরব বিরোধী জোট। অবশেষে নির্ধারিত সময়ে মঙ্গলবার সংসদে পেশ হলো এক দেশ এক ভোট বিল। এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিল পেশ হতেই বিলের তীব্র বিরোধিতায় সরব হলো বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একযোগে বলে উঠলেন, এক ব্যক্তির স্বার্থ রক্ষার লক্ষ্যে অন্যায়ভাবে এই নীতি চালুর চেষ্টা চলছে। মূলত একনায়কতন্ত্র কায়েম করতেই এই বিল আনতে চাইছে মোদী সরকার। এদিন সংসদে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল দুটি পেশ হতেই তুমুল হট্টগোল শুরু করেন বিরোধী জোট ইন্ডিয়া। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে চড়িয়ে বলেন, এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত করবে। একইভাবে বিলের বিরোধিতায় সরব হন সাংসদ টি.আর. বালু। তিনি বলেন, এই সরকারের যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতাই নেই, তারা কিসের ভরসায় এই বিল পেশ করছে সংসদে। একইভাবে প্রশ্ন তুলেন সাংসদ আসাদুদ্দিন ওয়েসিও। আজকের পরবর্তী খবরটি হলো পূর্বাঞ্চল প্রতিদিনের সিএমডি রেজাউল করিমের পিতৃবিয়োগ। প্রাক্তন বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ব্যক্তিত্ব আব্দুল আজিজ প্রয়াত হলেন। রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে গুয়াহাটিতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত আব্দুল আজিজ প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে বৃহত্তর এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়। মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল 79 বছর। প্রয়াত আজিজ হলেন পূর্বাঞ্চল প্রতিদিন নিউজ পোর্টালের সিএমডি রেজাউল করিমের বাবা। 4 দিন আগে হৃদরোগে আক্রান্ত
আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি। মৃতদেহ নিয়ে স্বজনরা গুয়াহাটি থেকে সড়ক পথে বাড়িতে নিয়ে আসেন। প্রয়াতের বাড়িতে ছুটে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সহ বহু রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক বিশিষ্টজনেরা। তারা প্রত্যেকেই প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরে প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মাণে অর্থ বরাদ্দের আশ্বাস কৌশিকের। পূর্ব কাছাড় প্রেস ক্লাব লক্ষ্মীপুরের স্থায়ী ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কর্মকর্তাদের বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে তিনি প্রেস ক্লাবের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করবেন। এদিন সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কবির আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক পুলক কুমার দাস, উপসভাপতি চন্দ্রনারায়ণ সিং, কোষাধ্যক্ষ অসীম রায়, অমর দাস, শাহাদত আলী বরবুইয়া, চন্দ্রশেখর গোয়ালা, দীপিকা মল্লিক সম্মিলিতভাবে মন্ত্রীর বাড়িতে গিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সম্মাননা স্মারক করেন। মন্ত্রীকে সম্মান প্রদর্শন সহ প্রেস ক্লাবের ভবন নির্মাণের জন্য লিখিত আবেদন জানানো হয়। মন্ত্রী কৌশিক রায় বলেন, ফেব্রুয়ারি মাসে প্রেস ক্লাবের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করবেন। উল্লেখ্য, গত বছর পূর্ব কাছাড় প্রেস ক্লাবের নিজস্ব জমি পয়লাপুরে ব্যবস্থা করে দেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়। প্রেস ক্লাবের নিজস্ব ভূমির ব্যবস্থা এবং ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি প্রদান করায় মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পূর্ব কাছাড় প্রেস ক্লাবের প্রতি প্রত্যেক সদস্যা। আজকের পরবর্তী খবরটি হলো গাজায় নিহতের সংখ্যা 45,000 ছড়ালো, 1 লক্ষের বেশি আহত। 14 মাস ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের টানা বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীর বোমা বর্ষণে গাজায় নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন প্রায় 1,07,000 মানুষ। সোমবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই দাবি করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর প্রথমে ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় ইসরায়েলে নিহত হন প্রায় 1,150 জন। এর পাশাপাশি 200-র বেশি মানুষকে পণবন্দি করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় হামাস। তারপর থেকে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় উপত্যকায় এখন পর্যন্ত 45,028 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,06,962 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে 17,000ই শিশু, 11,000 মানুষ নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। যুদ্ধের অবসান কবে হবে জানা নেই কারো। আজকের পরবর্তী খবরটি হলো বদরপুরে মাদক সহ গ্রেফতার 4। ফের বিপুল পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল 5 গ্রাম পুলিশ। আটক করা হয় 4 পাচারকারী সহ একটি অটো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার বিকেলে 5 গ্রাম পুলিশ বরাকবেলি সিমেন্ট সংলগ্ন এলাকায় অভিযানে এই সাফল্য পায়। হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দত্ত বড়ুয়া, 5 গ্রাম থানার ওসি গিরিমসা বসুমাতারি, আলগাপুর থানার ওসি দলবল নিয়ে পৌঁছেন বদরপুর ঘাট এলাকায়। কাটিগড়ার দিক থেকে আসা একটি অটোতে করে 4 যুবক বিপুল পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে 5 গ্রাম পুলিশের জালে পড়ে যায়। পুলিশ তল্লাশি চালাতে বেরিয়ে আসে মাদকের প্যাকেট। পুলিশ 4 পাচারকারী সহ 63 গ্রাম হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সঙ্গে তাদের অটো গাড়িটি আটক করে 5 গ্রাম থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলো আলমউদ্দিন বরবুইয়া 40 বছর বয়স, রুহুল আলম 22 বছর বয়স, সঞ্জয় দাস 40 বছর বয়স ও কবির হোসেন 25 বছর বয়স। 4 ব্যক্তিকে গ্রেফতার করে 5 গ্রাম পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মাঠে তপবন নগর কীর্তন কমিটি। শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোড এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপ নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। এলাকায় মদ, জুয়া, তীর, গাঁজা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও সুরাহা হয়নি সমস্যার। তাই আশ্রম রোড তপবন নগর কীর্তন কমিটি সোমবার বৃহত্তর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এলাকার পরিবেশ স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে অভিযানে মাঠে নামেন। সংবাদ
মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, আশ্রম রোড এলাকায় থাকা বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবৈধভাবে মদ বিক্রয় করার পাশাপাশি তীর, জুয়া ও গাঁজার রমরমা ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। ফলে দিনের পর দিন এলাকার পরিবেশ তলানিতে যাওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে কমিটি এলাকায় গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপ রোধ করতে অভিযান শুরু করে। আজকের পরবর্তী খবরটি হলো, ভিক্ষা দিলে পুলিশে মামলা, কড়া পদক্ষেপ ইন্দোরে। ভিক্ষা দিলে পুলিশের কঠোর পদক্ষেপের মুখেও পড়তে হবে আপনাকে। না কোনো আজগুবি খবর নয়, এমনটাই হতে চলেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী 1 জানুয়ারি থেকে ইন্দোরে ভিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি ভিখারিকে ভিক্ষা দেন তাহলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। মধ্যপ্রদেশের মিনি মুম্বাই হিসাবে পরিচিত ইন্দোর আর শহরে ভিখারি মুক্ত করতে কোমর কষে ঝাঁপিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই ইন্দোর শহরে ভিখারি মুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। ভিখারিদেরও রাস্তার ফুটপাত, ধর্মীয় স্থান ও বাসে ভিক্ষা না করার জন্য সতর্ক করা হয়েছে। যদিও সেই সতর্কবার্তা উপেক্ষা করে অনেক ভিখারি এই ভিক্ষা পেশা চালিয়ে যাচ্ছেন, আর তাতেই চটেছেন জেলাশাসক আশিস সিং। পুলিশকে তিনি ভিখারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরেই ভিখারি হাটাও অভিযানে নেমেছে পুলিশ। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকশো ভিখারিকে আটক করেছে। এক মহিলা ভিক্ষুকের কাছ থেকে নগদ 75,000 টাকা উদ্ধার হয়েছে। আচমকাই ভিখারি মুক্ত করতে কেন ভিক্ষা দেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে এফআইআর করার মতো কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাওয়া হলে ইন্দোরের জেলাশাসক আশিস সিং বলেন, ভিখারি সাজিয়ে একটি চক্র অসাধু ব্যবসা চালাচ্ছে। সাধারণ মানুষকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই ভিক্ষুক চক্র চালানোর জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ভিখারিকে গ্রেফতারের পরে ছেড়ে দেওয়া হলে তারা ফের নিজেদের পুরনো পেশাতে ফিরে গিয়েছেন। সাধারণ মানুষ যদি ভিক্ষা না দেন তাহলে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য কোনো অপেশায় যেতে হবে। তাই ভিক্ষাবৃত্তির মতো লজ্জাজনক ব্যবসা বন্ধে ভিক্ষাদাতার বিরুদ্ধে এফআইআর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।